রেডি হতে হিরান, শুরু হচ্ছে। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের সাথে বড় ধরনের সংঘাতের পর এবার প্রতিরক্ষা বাজেট 20% বাড়ানোর ঘোষণা দিল পাকিস্তান। এদিকে নিজস্ব সক্ষমতা বাড়ানোর জন্য জার্মান কোম্পানির সঙ্গে চুক্তি করছে ইন্ডিয়া। এদিকে প্রতিবাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বিতর্কিত প্রতিরক্ষা চুক্তি অনুমোদন দিয়েছে ডেনমার্কের পার্লামেন্ট। ন্যাটোর প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেট বরাদ্দ লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিধায় আছে ব্রিটেন, তবে দ্বিধা ঝেড়ে বাজেট বাড়াতে সক্রিয় হয়েছে কানাডা। এদিকে বিশেষভাবে এয়ার ডিফেন্স সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছে ন্যাটোর মহাসচিব। পাকিস্তান তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে। ভারতের বিরুদ্ধে মাত্র কয়েক সপ্তাহ আগেই বড় ধরনের সংঘাতে জড়িয়েছিল তারা। ওই সংঘাত আপাতত শেষ হলেও এবার বাজেটে প্রতিরক্ষা খাতে বড় ধরনের বরাদ্দ বাড়ানোর ঘোষণা আসলো। পাকিস্তান সরকার মঙ্গলবার 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করেছে। সেখানে বর্তমান অর্থবছরের চেয়ে প্রতিরক্ষা বরাদ্দ বাড়ানো হয়েছে 20%। অর্থের অঙ্কে এটা প্রায় 2.55 ট্রিলিয়ন রুপি বা $9 বিলিয়ন। চলতি অর্থবছরের মেয়াদ এই জুনেই শেষ হচ্ছে। প্রতিরক্ষা খাতে বরাদ্দের জন্য সার্বিকভাবে অন্য অধিকাংশ খাতে বাজেট কাটছাট করা হয়েছে। সামগ্রিক বাজেটকে 7% কমিয়ে আনা হয়েছে। অর্থের পরিমাণের দিক থেকে সেটা 17.57 ট্রিলিয়ন রুপি বা $62 বিলিয়ন। ভারতের বিরুদ্ধে সংঘাতের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। তারই প্রতিফলন দেখা গেল বাজেট বরাদ্দে। ভারতের বিরুদ্ধে সংঘাত ছিল 3 দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক। সামরিক শক্তি বাড়ানোর জন্য তোড়জোড় চলছে ভারতেও। পাকিস্তানের কাছে 5টি জঙ্গি বিমান হারানোর পর ভারতের নেতারা দাবি করে আসছেন যে তারা এই লড়াইয়ে জয় পেয়েছেন, কিন্তু নিজেদের শক্তির দুর্বলতা বুঝতে পেরে একই সাথে তারা সামরিক শক্তি বাড়ানোর কথাও বলেছেন। তারই অংশ হিসেবে এবার জার্মান কোম্পানির সাথে অস্ত্র তৈরির জন্য চুক্তি করল ভারতের একটি প্রতিরক্ষা কোম্পানি। জার্মানির ডাইহল ডিফেন্স কোম্পানির সাথে কৌশলগত সহযোগিতা চুক্তি করেছে ভারতীয় কোম্পানি রিলায়েন্স ডিফেন্স। এই অংশীদারিত্বের অধীনে ভারতের মাটিতে ভলকানো 155 মিলিমিটার প্রিসিশন গাইডেড অস্ত্র সিস্টেম তৈরি করা হবে। কামানের এই গোলাগুলো দূরপাল্লায় নিখুঁত টার্গেটে আঘাত হানার জন্য ব্যবহার করা হয়। চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে 10 জুন। প্রতিরক্ষা সরঞ্জামের জন্য আমদানির উপর বেশি নির্ভর করতে হয় ভারতকে। সেই নির্ভরতা কমানোর জন্যই এই চুক্তি করা হলো। তাছাড়া ভারতের নেতারা বহুদিন ধরেই বলে আসছেন যে দেশে তারা নিজস্ব প্রতিরক্ষা উৎপাদনের কাঠামো গড়ে তুলতে চান। এই চুক্তির পেছনে সেই পরিকল্পনাও কাজ করছে। নতুন বিতর্কিত প্রতিরক্ষা চুক্তির পক্ষে ভোট দিয়েছে ডেনমার্কের পার্লামেন্ট। এই চুক্তির অধীনে ডেনমার্কের মাটিতে যুক্তরাষ্ট্রকে নজিরবিহীন ক্ষমতা দেওয়া হলো। এর মধ্যে মার্কিন সেনাদের ড্যানিশ বিমান ঘাঁটিগুলো ব্যবহারের বিষয় রয়েছে। এই চুক্তির কঠোর বিরোধিতা করেছিল বেশ কিছু রাজনীতিবিদ আর মানবাধিকার বিশেষজ্ঞ। চুক্তির ভাষ্য অনুযায়ী ডেনমার্কে মার্কিন সেনারা যুক্তরাষ্ট্রের কর্তৃত্বেই থাকবে। 3টি ড্যানিশ শহরের বিমান ঘাঁটিও তারা ব্যবহার করতে পারবে। শহরগুলো হলো কারুব, স্ক্রাইডাস্ট্রপ এবং আলবোর্গ। এই জায়গাগুলোতে এমনকি ড্যানিশ বেসামরিক নাগরিকদের উপর কর্তৃত্ব থাকবে আমেরিকান সেনা আর মার্কিন সামরিক পুলিশের। মার্কিন সেনারা ডেনমার্কের কোনো অপরাধে তাদের বিচার হবে মার্কিন আইনে, ড্যানিশ আইনে নয়। তাছাড়া যুক্তরাষ্ট্র ডেনমার্কের মাটি থেকে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাতে পারবে। সেনা মোতায়েন, সামরিক সরঞ্জামের মজুত, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ কাজ ও মহড়া সবই চালাতে পারবে তারা। গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মন্তব্যের কারণে যুক্তরাষ্ট্র আর ডেনমার্কের মধ্যে উত্তেজনা চলে আসছে। তারপরও যুক্তরাষ্ট্রের সাথে এই প্রতিরক্ষা চুক্তির পক্ষে পার্লামেন্টের 94 জন এমপি ভোট দিয়েছে, বিপক্ষে দিয়েছে মাত্র 11 জন। এদিকে হঠাৎ করে 3টি ভিন্ন ধরনের স্বল্প পাল্লার স্থলভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেম কেনার ঘোষণা দিয়েছে ড্যানিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 3টি দেশের 3টি আলাদা আলাদা কোম্পানি থেকে সিস্টেমগুলো কেনা হবে। বেসামরিক জনগণ, সামরিক স্থাপনা এবং দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে আকাশ হুমকি থেকে রক্ষার জন্য দ্রুত এই ডিফেন্স সিস্টেম কেনার সিদ্ধান্ত নেওয়া হলো। মন্ত্রণালয় ব্যাখ্যা করে জানিয়েছে, স্থলভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেম থেকে দ্রুততম সময়ের মধ্যে সুরক্ষা পাওয়াটা জরুরি। 2026-এর মধ্যে এগুলো পুরোপুরি ব্যবহারের উপযোগী হবে বলে আশা করছে তারা। ডেনমার্কের যে জরুরি চাহিদা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে স্বল্প সময় সেটা মেটানো কঠিন, তাই 3টি আলাদা কোম্পানির দ্বারস্থ হয়েছে তারা। জার্মানি, নরওয়ে, ফ্রান্স, ইটালি, তুরস্ক ও ইসরায়েলের বিভিন্ন কোম্পানি থেকে মোট 10টি প্রস্তাব পেয়েছিল ডেনমার্ক। যাচাই বাছাইয়ের পর ফ্রান্সের কাছ থেকে এবং জার্মানির কাছ থেকে ডিফেন্স সিস্টেম কেনার সিদ্ধান্ত নিয়েছে, আর নরওয়ের কাছ থেকে একটি লিজ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সুনির্দিষ্টভাবে জার্মান কোম্পানি ডাইহল ডিফেন্স থেকে IRIST-SLM-MBDA ফ্রান্সের কাছ থেকে VLMICA সিস্টেম নেবে ডেনমার্ক, আর নরওয়ের কোংসবার্গ কোম্পানি থেকে লিজ নেওয়া হবে নাসাম সিস্টেমস। সিস্টেমগুলো কিনতে পুরো ব্যয় হবে 6 বিলিয়ন ড্যানিশ ক্রোনার বা 800 মিলিয়ন ইউরো। ন্যাটোর বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা এই বছরও পূরণ করতে পারছে না ব্রিটেন। চলতি দশকের মাঝামাঝি সময়ে জিডিপি 3.5% প্রতিরক্ষা খাতে বরাদ্দের জন্য সদস্য দেশগুলোকে প্রস্তাব দিয়েছে ন্যাটো মহাসচিব মার্ক রুটে, কিন্তু বেশ কিছু ইউরোপীয় দেশ এখনও পিছিয়ে পড়ে আছে। সোমবার রুটে ডাউনিং স্ট্রিটে ঘুরে অবশ্য আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করেছেন। তিনি আশা করছেন যে সদস্য দেশগুলো এগিয়ে আসবে, কিন্তু অভ্যন্তরীণ সূত্রের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে ব্রিটেনের অনীহা এখনও কাটেনি। একটি সূত্র বলছে ব্রিটিশ প্রধানমন্ত্রী এখনও বালিতে মুখ গুঁজে থাকতে চাচ্ছেন, অথচ ইটালি, বেলজিয়াম ও কানাডার মতো ন্যাটো সদস্য দেশগুলো অতীতে শিথিলতা দেখালেও এবার সক্রিয় হয়েছে, কিন্তু ব্রিটেনের দ্বিধা কাটেনি। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠকের পর রুটের ভাষা ছিল বেশ শক্ত। তিনি বলেছেন, আমি আশা করি ন্যাটোর নেতারা জিডিপির 3.5% প্রতিরক্ষা ব্যয় করতে রাজি হবেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, 5 বছরের মধ্যে যে কোনো ন্যাটো সদস্যকে আঘাত হানার শক্তি অর্জন করবে রাশিয়া। ব্রিটেন যদি জিডিপির 3.5% প্রতিরক্ষা খাতে বরাদ্দ করতে না পারে, তাহলে তাদের উচিত রাশিয়ান ভাষাটা শিখে ফেলা। এদিকে ন্যাটোর প্রস্তাবিত টার্গেট অনুযায়ী কানাডাও তাদের প্রতিরক্ষা বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করছে। মার্ক কার্নি ঘোষণা দিয়েছেন ন্যাটোর প্রস্তাবিত জিডিপির 2% প্রতিরক্ষা খাতে বরাদ্দের জন্য। যে সময়সীমা আগে ঠিক করা হয়েছিল সেটাকে আরও বাড়িয়ে আনা হবে। ইউনিভার্সিটি অফ টরন্টোতে এক বক্তৃতায় কার্নি বলেছেন, প্রতিকূল সরকার, সন্ত্রাসী সংগঠন এবং সাইবার অপরাধীদের বহুমুখী হুমকি মোকাবেলার জন্য এই পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় নেই। তিনি স্বীকার করেন যে তার দেশ প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ওপর অনেক বেশি নির্ভরশীল, কিন্তু দুই দেশের সম্মিলিত নিরাপত্তার বিষয়ে ওয়াশিংটন তাদের মনোযোগ কমাতে শুরু করেছে, এমনটা মন্তব্য করেন তিনি। 2024 সালে জিডিপির 1.4% প্রতিরক্ষা খাতে ব্যয় করেছিল কানাডা। চলতি বছরের শুরুর দিকে নির্বাচনী প্রচারণার সময় কার্নি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2030 সালের মধ্যে প্রতিরক্ষা বরাদ্দ জিডিপির 2% নিয়ে যাবেন। আগের জাস্টিন ট্রুডোর সরকার এই বরাদ্দ বাড়াতে চেয়েছিল 2032 সালের মধ্যে, কিন্তু কার্নি সোমবার বলেন 2030 নয়, আগামী বছরের মার্চের মধ্যেই বরাদ্দ 2% করবেন তিনি। এদিকে বিশেষভাবে এয়ার ও মিসাইল ডিফেন্স সিস্টেমের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। সোমবার লন্ডনে তিনি বলেছেন, ন্যাটোকে তাদের এয়ার এবং মিসাইল ডিফেন্স সক্ষমতা 400% বাড়াতে হবে। চলতি মাসের শেষ দিকে হেগে ন্যাটোর সম্মেলন হতে যাচ্ছে, সেখানে আলোচনার জন্য এই বিষয়টিকে অগ্রাধিকার হিসেবে রাখা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন ন্যাটোর সদস্যদেরকে তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে জিডিপির 5% করতে হবে। সেই দাবি মেটানোর অংশ হিসেবে সদস্য দেশগুলোর প্রতিরক্ষা বরাদ্দ 3.5% করার প্রস্তাব করেছেন রুটে। গত মাসে তিনি বলেছেন, 24 ও 25 জুন যে সম্মেলন হবে সেখানে এই লক্ষ্য অর্জনে সদস্যরা একমত হবে বলে আশা করছেন তিনি। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে দেয়া বক্তৃতায় বিশেষভাবে এয়ার ডিফেন্স নিয়েও কথা বলেন রুটে। তিনি বলেন, ন্যাটোকে প্রতিরক্ষা এবং প্রতিরোধ সক্ষমতা ধরে রাখতে হলে এয়ার ও মিসাইল ডিফেন্সের শক্তি 400% বাড়াতে হবে। আমরা ইউক্রেনে দেখেছি রাশিয়া কিভাবে আকাশ থেকে হামলা করছে, তাই আমাদের আকাশ সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, আমাদের সম্মিলিত প্রতিরক্ষার জন্য বিশাল অগ্রগতি দরকার। প্রতিরক্ষা পরিকল্পনার শতভাগ বাস্তবায়নের জন্য আমাদের আরও শক্তি এবং সক্ষমতা লাগবে। বাস্তবতা হলো, ইউক্রেন যুদ্ধ শেষ হলেও রাশিয়ার বিপদ চলে যাবে না। নিষেধাজ্ঞার জাতাকলে ইরান, তারপরও প্রযুক্তিগত উত্থানের এক অবিশ্বাস্য গল্প। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা, উন্নত প্রযুক্তি থেকে ইরানকে দূরে রাখার চেষ্টা, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইরানিরা। তাদের প্রতিরোধ, সৃজনশীলতা আর উদ্ভাবনী শক্তি শুধু দেশটিকে স্বাবলম্বী করেনি, বরং ইরানকে পরিণত করেছে অঞ্চলের প্রযুক্তি রপ্তানিকারক দেশে। ই-গভর্নেন্স থেকে মহাকাশ প্রযুক্তি, ন্যানো টেকনোলজি থেকে বায়োটেকনোলজি, সবকিছুতেই ইরানের জয় জয়কার। এ যেন এক অত্যাশ্চর্য প্রযুক্তিগত উত্থান, যা বিশ্বের অনেককেই অবাক করে দিয়েছে। ডিজিটাল বিপ্লব, যখন সীমাবদ্ধতা নতুন পথের জন্ম দেয়। নিষেধাজ্ঞার সীমাবদ্ধতা সত্ত্বেও ইরান তথ্য প্রযুক্তি খাতে অঞ্চলের অন্যতম নেতৃত্বস্থানীয় দেশে পরিণত হয়েছে। ইরান আইসিটি সূচকে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সবার উপরে। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের রিপোর্টই এই কথা বলছে। জাতীয় তথ্য নেটওয়ার্ক গড়ে তুলে তারা তৈরি করেছে এক স্বতন্ত্র, নিরাপদ ও স্বনির্ভর ইন্টারনেট পরিকাঠামো। অনেক ইরানি স্টার্টআপ আর প্রযুক্তি কোম্পানি তো নিষেধাজ্ঞাকেই কার্যত অকার্যকর করে দিয়েছে। মনে হচ্ছে নিষেধাজ্ঞা যেন তাদের জন্য নতুন উদ্ভাবনের এক অদৃশ্য দরজা খুলে দিয়েছে।
পারমাণবিক প্রযুক্তি, শান্তিপূর্ণ লক্ষ্য, বিস্ময়কর অর্জন। যখন পারমাণবিক শক্তি নিয়ে বিশ্ব জুড়ে এত বিতর্ক, তখন ইরান চিকিৎসা ও মলিকুলার ইমেজিংয়ে বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে ঢুকে পড়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, মার্কিন ও পশ্চিমা চাপ সত্ত্বেও ইরান পারমাণবিক জ্বালানির সম্পূর্ণ চক্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে শুরু করে চিকিৎসা বিষয়ক আইসোটোপ উৎপাদন, সবকিছুই এখন হাতের মুঠোয়। মহাকাশ ও প্রতিরক্ষা, আকাশ ছুঁয়েছে ইরান। সামরিক ড্রোনের কথা ভাবলে এখন ইরানের নামও আসে। SIPRI ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী সামরিক ড্রোন উৎপাদনে ইরান বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে রয়েছে। শাহেদ 136 ও আবাবিলের মতো ড্রোন তৈরি করে তারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। শুধু ড্রোনই নয়, খাইয়াম ও পার্স 1 উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করে ইরান মহাকাশ ক্ষেত্রেও নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। নিষেধাজ্ঞার বেড়াজাল পেরিয়ে মহাকাশে নিজেদের পতাকা ওড়ানো, এটি কি শুধু প্রযুক্তিগত সাফল্য, নাকি বিশ্বকে দেয়া এক নীরব বার্তা? কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভয়ঙ্কর ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। নতুন এই ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারবে। গত ফেব্রুয়ারিতে মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর নৌ কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তানসিরি জানান, 1000 কিলোমিটারের বেশি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। এটিকে নির্ভুল লক্ষ্যবস্তু ও সক্ষমতা উন্নত করা হয়েছে। এজন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। ন্যানো ও বায়োটেকনোলজি, যখন জীবন বাঁচানোই প্রধান লক্ষ্য। 2024 সালে ন্যানো টেকনোলজি গবেষণাপত্র প্রকাশে ইরান বিশ্বে 4র্থ স্থানে উঠে এসেছে। করোনা সংকটের সময়ে যখন বিশ্বজুড়ে ভ্যাকসিনের হাহাকার, তখন ইরান নিজস্ব ভ্যাকসিন বারাকাত, পাস্তুর কোভ্যাক ও ফাখরা তৈরি করে মার্কিন নিষেধাজ্ঞাকে কার্যত ব্যর্থ করে দিয়েছে। ইরান বনাম ইসরায়েল, গোয়েন্দা যুদ্ধে কে জিতছে? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এক চাঞ্চল্যকর তথ্য দাবি করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাওয়ার পর ইরান এখন ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আরও নিখুঁতভাবে আঘাত হানতে পারবে। ভাবছেন কিভাবে? IRGCর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে লেখা এক চিঠিতে এই দাবি করেছেন। চিঠিতে তিনি সাম্প্রতিক এক সফল পাল্টা গোয়েন্দা অভিযানের জন্য খাতিবকে অভিনন্দন জানিয়েছেন। এই অভিযানের মাধ্যমে ইরানি গোয়েন্দা এজেন্টরা ইসরায়েলের পারমাণবিক, সামরিক, নিরাপত্তা ও অবকাঠামো সংক্রান্ত প্রচুর গোপন নথি হাতে পেয়েছে। বিশেষ করে ইসরায়েলের সেই সব গোপন পারমাণবিক স্থাপনার তথ্য ফাঁস হয়েছে, যা শত শত অপ্রচলিত ক্ষেপণাস্ত্র সংগ্রহে ইসরায়েলকে সাহায্য করেছে বলে ধারণা করা হয়। সালামি বলেছেন, নিঃসন্দেহে এই সংবেদনশীল গোয়েন্দা তথ্য দখলদার ইসরায়েলি শাসন ব্যবস্থার ধ্বংসকে ত্বরান্বিত করার লক্ষ্যে পরিচালিত প্রচেষ্টাগুলিকে আরও কার্যকর করবে এবং ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতা বৃদ্ধি করবে। এর মানে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হামলাগুলো এখন আরও নির্ভুল ও কার্যকর হবে। 90% নির্ভুলতার দাবি। গত বছর ইরান ইসরায়েলের মাটিতে হামলার প্রতিশোধ নিতে 2টি বড় অভিযান চালিয়েছিল। নাম ছিল অপারেশন ট্রু প্রমিস 1 এবং 2। এই অভিযানগুলোতে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছিল। IRGCর দাবি, এই হামলাগুলো 90% নির্ভুল ছিল। এখন নতুন গোয়েন্দা তথ্যের কারণে এই নির্ভুলতা আরও বাড়বে। পারমাণবিক স্থাপনা হতে পারে লক্ষ্যবস্তু। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই গোয়েন্দা সাফল্যের গুরুত্ব তুলে ধরেছে। তারা সতর্ক করেছে যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালায়, তাহলে ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনাগুলো ইরানের লক্ষ্যবস্তু হতে পারে। এটি ইসরায়েলের জন্য বড় একটি হুমকি। সালামি এই গোয়েন্দা সাফল্যকে ইসরায়েলের বিরুদ্ধে চলমান গোয়েন্দা যুদ্ধ একটি আশ্চর্যজনক বিজয় এবং গর্বের উৎস হিসেবে বর্ণনা করেছেন। তিনি এই সাফল্যকে অপারেশন আল আকসা ফ্লাড 2 হিসেবে আখ্যায়িত করেছেন। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অপারেশন আল আকসা ফ্লাডের সঙ্গে এর তুলনা করা হয়েছে। সালামি বলেছেন, এই বিজয় ইসরায়েলের গোয়েন্দা ও নিরাপত্তা শক্তির মিথ্যা দাবিকে উড়িয়ে দিয়েছে এবং প্রমাণ করেছে যে ইরান এই অঞ্চলে দুর্বল নয়। এই অভিযান প্রমাণ করে যে ইরানের গোয়েন্দারা ইসরায়েলের অবকাঠামোর লুকানো এবং অদৃশ্য স্তরগুলির গভীরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। সালামির মতে, এটি ইসরায়েলের কথিত বিশ্বমানের গুপ্তচর বৃত্তি এবং নিরাপত্তা কাঠামোর দুর্বলতা প্রকাশ করেছে। তিনি মনে করেন, আল আকসা অভিযানের পর এটি ইসরায়েলের ওপর নতুন আঘাত এবং অস্থিরতা সৃষ্টি করেছে।
সালামি শেষ কথা হিসেবে বলেছেন, এই গোয়েন্দা সাফল্য ইসরায়েলের ওপর শেষ আঘাত নয়। তিনি প্রতিজ্ঞা করেছেন, এই আঘাত মিথ্যার ওপর সত্যের চূড়ান্ত বিজয়ের সূচনা করবে। ইরান ইসরায়েল সংঘাতের এই নতুন মোড় কি ইঙ্গিত দিচ্ছে? এই গোয়েন্দা সাফল্য কি আসলেই মোড় ঘুরিয়ে দেবে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় তেহরান নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে শুরু করেছে। গত বছর ইসরায়েলি হামলায় তাদের অত্যাধুনিক S-300 সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও ইরান দ্রুত সেগুলোর মেরামত ও পুনর্বিন্যাসের মাধ্যমে নিজেদের শক্তি প্রমাণে বদ্ধপরিকর। কিন্তু এই প্রস্তুতি কতটা কার্যকর হবে এবং সম্ভাব্য হামলা হলে তার পরিণতি কি দাঁড়াবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আঘাতের পর ঘুরে দাঁড়ানোর লড়াই। গত বছরের অক্টোবর ও এপ্রিল মাসে ইসরায়েলের বিমান হামলায় ইরানের কিছু উন্নত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও রাডার ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে রাশিয়ার তৈরি দীর্ঘ পাল্লার S-300 সিস্টেমের ক্ষয়ক্ষতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। এই হামলা এবং লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মতো ইরানি মিত্রদের ওপর ইসরায়েলের সফল আক্রমণগুলো ইরানকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় ফেলেছে বলে অনেকে মনে করেন। তবে পশ্চিমা গোয়েন্দা মূল্যায়ন এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ বলছে, ইরান দ্রুততার সঙ্গে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত ও পুনর্বিন্যাস করেছে। গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা যেমন নাতানজ এবং ফোর্দো এর কাছাকাছি S-300 সিস্টেম সহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী পুনরায় স্থাপন করা হয়েছে। এমনকি গত মাসে সেনা দিবস উদযাপনে জনসম্মুখে S-300 লঞ্চার এবং একটি রাডার ট্রাকের প্রদর্শনীর মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত আছে। তেহরানের আত্মবিশ্বাস ফাঁকা বুলি নাকি বাস্তব প্রস্তুতি? ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি সম্প্রতি ঘোষণা করেছেন যে তাদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রস্তুতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি বিনিয়োগের কয়েক গুণ বৃদ্ধির কথা উল্লেখ করে সতর্ক করেছেন, ইরানি জাতির আকাশ সীমা লঙ্ঘন করলে শত্রুদের উল্লেখযোগ্য ক্ষতি হবে। এই আত্মবিশ্বাস কি কেবল কথার কথা নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে দৃঢ় সামরিক প্রস্তুতি? বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা ভেঙে গেলে ইরানের ওপর হামলা চালানোর হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলছে, যা তাদের মতে পারমাণবিক অস্ত্র অর্জন প্রতিরোধে জরুরি। অন্যদিকে ইরান বেসামরিক ব্যবহারের জন্য সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার দাবি করছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে যুক্তরাষ্ট্র এপ্রিল মাসে 6টি B-2 বোমারু বিমান ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে মোতায়েন করেছে, যা ইরান আক্রমণের সম্ভাব্য উৎক্ষেপণ স্থল হিসেবে বিবেচিত। ইসরায়েলের কৌশলগত চ্যালেঞ্জ ও ইরানের প্রতিরোধ। ইসরায়েল গত বছর S-300 এর 200 কিলোমিটার সর্বোচ্চ পাল্লার বাইরে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের রাডার ও ক্ষেপণাস্ত্র সাইটগুলোতে আঘাত হেনেছিল। যদিও এসব হামলার কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করে ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার খারাপ পারফরমেন্স সম্পর্কে সচেতন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যা কঠোর ভূগর্ভস্থ বাংকারে অবস্থিত, যেমন নাতালস ফ্যাসিলিটিটি একটি পাহাড়ের মধ্যে নির্মিত, সেগুলোতে আক্রমণ করা ইসরায়েলের গত বছরের হামলার চেয়ে অনেক বেশি জটিল হবে। যদি যুক্তরাষ্ট্র জড়িত থাকে তবে B-2 বোমারু বিমানগুলো সম্ভবত 30,000 পাউন্ডের GBU-57 বাংকার বাস্টার বোমা ফেলবে। কিন্তু ইসরায়েল একা কাজ করলে তাদের বিকল্প সীমিত। F-35 স্টেলথ ফাইটার বা F-15 ফাইটার বোমারু বিমান ব্যবহার করে একাধিকবার আঘাত হানতে হবে, যা অনেক অভিযান এবং জ্বালানি সরবরাহের প্রয়োজন ঘটায়। এতে ইসরায়েলি বিমানগুলো ইরানের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ঝুঁকিতে পড়তে পারে। ইরান রাশিয়ান টোর M1 এর মতো স্বল্প পাল্লার সিস্টেমের পাশাপাশি স্থানীয়ভাবে তৈরি বাভার 373 এবং খোরদাদ 15 এর মতো ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে স্তরবদ্ধ করেছে। রাশিয়ার ধীর সরবরাহ এবং S-400 এর মতো উন্নত সিস্টেম বিক্রি করতে অস্বীকার করার কারণে ইরান দেশীয় অস্ত্র কর্মসূচিতে যোগ দিয়েছে।
চূড়ান্ত লড়াই কার জয় হবে। লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস একাডেমির গবেষণা অনুসারে ইরানের বিমান প্রতিরক্ষা দমন করা একটি ঘণ্টা বা এমনকি দিনব্যাপী যুদ্ধ হবে। এই যুদ্ধে বিমান চালক এবং ভূমি অস্ত্র পরিচালনাকারীদের মধ্যে তীব্র লড়াই হবে, যেখানে যুদ্ধ বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক জ্যামিং বিমান এবং অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল ইরানের ওপর প্রায় বিমানাধিপত্য প্রতিষ্ঠা করলেও দীর্ঘস্থায়ী হামলায় কর্মীর ক্লান্তি এবং ভুলের সম্ভাবনা বাড়বে। এমনকি ইরানের কম উন্নত ক্ষেপণাস্ত্র সফল হতে পারে, যেমনটি 2018 সালে সিরিয়া একটি S-200 ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরায়েলি F-16 ভূপাতিত করেছিল। রাশিয়ান বিমান প্রতিরক্ষা বিশেষজ্ঞ ইউরি লিয়ামিন বলেছেন, একটি হামলার ফলাফল আক্রমণকারীরা কতটা ভালোভাবে একসঙ্গে কাজ করে বনাম প্রতিরক্ষা বাহিনী কতটা ভালোভাবে একসঙ্গে কাজ করতে পারে তার উপর নির্ভর করবে। সেরা দলটি জিতবে। বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে এখন একটি দেশ, ইরান। আর এর কারণ হলো তাদের বাড়তে থাকা পারমাণবিক কার্যক্রম, যা আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রহস্যময় সুড়ঙ্গ, মাটির গভীরে কি বানাচ্ছে ইরান? জানেন কি, ইরান এমন এক পরমাণু প্রকল্প তৈরি করছে যা সাধারণ অস্ত্র বা প্রযুক্তি দিয়ে সহজে ধ্বংস করা প্রায় অসম্ভব। পশ্চিমা দেশগুলোর কঠোর নজরদারি আর হুমকির মধ্যেও ইরান তাদের পরমাণু কর্মসূচিকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান এমন এক সুরক্ষিত অবস্থানে পৌঁছে যাচ্ছে যা বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে পুরোপুরি বদলে দিতে পারে। ইরানকে নিয়ে আমরা বহুবার খবর দেখেছি, কখনো পারমাণবিক বিতর্ক নিয়ে, কখনো যুদ্ধের হুমকি বা কূটনৈতিক টানাপোড়েন নিয়ে। বিশেষ করে আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক সবসময়ই গরম থাকে। এই দেশের চারপাশেই যেন একটা অদৃশ্য যুদ্ধের পরিবেশ। কিন্তু একবার ভাবুন তো, যে দেশটিকে আমরা এতদিন শুধু সমস্যা আর সংঘাতের প্রতীক হিসেবে দেখেছি, সেই দেশটি যদি একদিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ইতিবাচক শক্তিতে পরিণত হয়, তাহলে কেমন হবে? সম্ভবত ইরান সেদিকেই এগোচ্ছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, বৈজ্ঞানিক উন্নতি আর কৌশল দেখলে বোঝা যায় ইরান শুধু নিজেদের সুরক্ষার জন্য নয়, বরং বিশ্বমঞ্চে নতুন এক পরিচয় তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। পাহাড়ের আড়ালে গোপন কার্যক্রম, স্যাটেলাইট যা দেখছে। ইরান তাদের প্রধান পারমাণবিক স্থাপনার কাছে দুটি বিশাল সুড়ঙ্গ কমপ্লেক্সের চারপাশে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই স্থাপনাগুলোর দিকে কড়া নজর রাখছে এবং হামলার হুমকিও দিচ্ছে। ইরানও বুঝতে পারছে যদি সুরক্ষা জোরদার না করা হয় তাহলে যে কোনো সময় বড় বিপদ হতে পারে। তাই তারা পাহাড়ের নিচে এমন সুড়ঙ্গ বানাচ্ছে যেখানে আক্রমণ করা মোটেও সহজ হবে না। আসলে ইরান পাহাড়ের নিচে কি তৈরি করছে, আর যদি এটি পারমাণবিক কাজে হয় তাহলে তা কিভাবে চলছে? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA কি বলছে এই বিষয়ে, চলুন খুঁজে দেখা যাক। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে জানিয়েছে যে ইরান এই সুড়ঙ্গগুলোর চারপাশে উঁচু দেয়াল তৈরি করছে। এই সুড়ঙ্গগুলো পাহাড়ের অনেক গভীরে, যেখানে সহজে কেউ ঢুকতে পারবে না। তারা আরও নতুন দেয়াল তৈরি করছে যাতে বাইরের কোনো আক্রমণ সফল না হয়। তাহলে কি ইরান শুধুই নিজেদের রক্ষার জন্য এত কিছু করছে? আসলে ব্যাপারটা আরো গভীর। ইরান জানে বিশ্ব রাজনীতিতে টিকে থাকতে হলে শুধু প্রতিরক্ষা নয়, নিজেদের শক্তি ও অবস্থানকেও শক্তিশালী করতে হয়। 2015 সালে আমেরিকার সঙ্গে যে পরমাণু চুক্তি হয়েছিল তা ভেঙে যাওয়ার পর থেকেই ইরান অনেক কিছু শিখেছে। তারা এখন শুধু নিজেদের বাঁচানোর চেষ্টা করছে না, বরং বিজ্ঞান, প্রযুক্তি এবং কূটনৈতিক শক্তিকেও সমান গুরুত্ব দিচ্ছে। ইরান উন্নত সেন্ট্রিফিউজ তৈরি করছে যা দিয়ে শুধু পারমাণবিক শক্তি নয়, চিকিৎসা, কৃষি ও অন্যান্য শিল্পেও বড় পরিবর্তন আনা সম্ভব। তারা বারবার বিশ্বকে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ইরান চায় এই প্রযুক্তি দিয়ে নিজেদের দেশের উন্নতি ঘটাতে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব বাড়াতে। IAEA এর উদ্বেগ শান্তিপূর্ণ নাকি গোপন কর্মসূচি? তবে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসি অন্য কথা বলছেন। তার মতে ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তাদের প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। তিনি বলছেন ইরান শুধু নিজেদের রক্ষার চেষ্টা করছে না, বরং ভবিষ্যতের জন্য অনেক বড় পরিকল্পনা করছে, আর সেটা গোপন পারমাণবিক কর্মসূচিও হতে পারে। গ্রসি বলেছেন নতুন তৈরি করা সুড়ঙ্গগুলোতে পারমাণবিক কার্যক্রম হচ্ছে কিনা তা উড়িয়ে
উড়িয়ে দেওয়া যায় না। এই বিষয়ে IAEA বরাবর তেহরানের সঙ্গে আলোচনা করেছে। তবে ইরান IAEA কে বলেছে যে যদি কোনো পারমাণবিক উপকরণ স্থাপন করা না হয় তাহলে কোনো নতুন স্থাপনা সম্পর্কে জানানো তাদের আইনি বাধ্যবাধকতা নয়। তারা এটিকে নিজস্ব বিষয় বলে উল্লেখ করেছে। এটা স্পষ্ট যে এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত হতে পারে। এখানে গভীর খনন কাজ ও নির্মাণ চলছে। যদিও ইরান সবসময় বলছে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি তাদের অধিকার এবং তারা এই অধিকার ছাড়বে না। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সুড়ঙ্গের মজবুত প্রবেশপথ এবং পাহাড়ের চারপাশে উঁচু দেয়াল তৈরি করা হয়েছে। আরও দেয়াল বসানোর জন্য খনন কাজ চলছে। নিরাপত্তার এই বেষ্টনীর উত্তরাংশ নাতানজ স্থাপনার নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে যুক্ত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন যে কোনো মূল্যে ইরানের পুরো পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে। বিশ্লেষকরা বলছেন ইরান হয়তো নজরদারির চোখ এড়িয়ে গোপনে পরমাণু অস্ত্রের দিকে এগোচ্ছে। আর যদি তা সত্যিই ঘটে তাহলে ইরান শুধু মধ্যপ্রাচ্যের নয় পুরো বিশ্বের ক্ষমতার মানচিত্র পাল্টে দিতে পারে। পারস্য উপসাগরের এই দেশের অদম্য যাত্রা কি থামাতে পারবে পশ্চিমা বিশ্ব? ইরান কি কেবল আঞ্চলিক শক্তি হিসেবে থেমে থাকবে নাকি ধীরে ধীরে বিশ্বের এক নতুন পরমাণু সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করবে? ইরান ইসরায়েল যুদ্ধ কি আসন্ন? পারমাণবিক স্থাপনা রক্ষায় বিশেষ ব্যবস্থার হুমকি তেহরানের। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবার উত্তেজনা তুঙ্গে। ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি অব্যাহত রাখে তাহলে তেহরান তাদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হবে, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ কূটনীতিক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই মন্তব্য করলেও তেহরান ঠিক কী ধরনের বিশেষ ব্যবস্থা নেবে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। তবে আন্তর্জাতিক পরিদর্শকরা ইতিমধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচিতে তাদের প্রবেশাধিকার সীমিত বলে মনে করছেন। ইরান বর্তমানে 60% বিশুদ্ধতা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র গ্রেডের 90% স্তর থেকে খুবই সামান্য প্রযুক্তিগত দূরত্ব। জাতিসংঘের কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানোর পর আরাকচি সামাজিক প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি হুমকির ধারাবাহিকতার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি। তা যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে ইরানকে পারমাণবিক স্থাপনা এবং উপকরণের প্রতিরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য করবে। তিনি আরও যোগ করেন, আমাদের পদক্ষেপের প্রকৃতি, বিষয়বস্তু এবং ব্যক্তি এই আন্তর্জাতিক সংস্থাগুলির দ্বারা তাদের বিধিবদ্ধ কর্তব্য এবং বাধ্যবাধকতা অনুসারে গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সমানুপাতিক হবে। হামলার দায় পড়বে যুক্তরাষ্ট্রের ওপর। জাতিসংঘে ইরানের মিশন পরে আরাকচি চিঠি অনলাইনে পোস্ট করে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকেও একটি কঠোর সতর্কীকরণ দেওয়া হয়েছিল। চিঠিতে বলা হয়েছে, আমরাও একইভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইহুদিবাদী শাসন ব্যবস্থা কর্তৃক ইসলামী প্রজাতন্ত্রের ইরানের পারমাণবিক স্থাপনাগুলির ওপর যে কোনো আক্রমণের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার আইনিভাবে দায়বদ্ধ থাকবে, কারণ তারা এতে জড়িত ছিল। এর অর্থ হলো, যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তবে ইরান এর জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করবে। চিঠিতে আরও বলা হয়েছে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলির সাথে সম্পর্কিত যে কোনো পরিবর্তন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA কে জানানো হবে। কেন এই হুমকি? CNN এর প্রতিবেদন ঘিরে উত্তেজনা। আরাকচির এই মন্তব্য আসে CNN এর একটি প্রতিবেদনের পর, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের কাছে নতুন গোয়েন্দা তথ্যের ইঙ্গিত রয়েছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও ইসরায়েল এখনও কোনো প্রস্তুতির কথা স্বীকার করেনি, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ অন্যান্য কর্মকর্তারা বারবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন। ইসরায়েল এবং ইরান কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে একে অপরের চির প্রতিদ্বন্দ্বী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে যুক্তরাষ্ট্রের দাবিকে অত্যন্ত বাড়াবাড়িপূর্ণ ও অযৌক্তিক বলে মন্তব্য করেছিলেন, যা আলোচনার সফলতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তাহলে কি মধ্যপ্রাচ্য আরও একটি রক্তক্ষয়ী সংঘাতের দোরগোড়ায় দাঁড়িয়ে, নাকি কূটনৈতিক প্রচেষ্টায় কোনো সমাধান আসবে যা এই উত্তেজনাকে প্রশমিত করতে পারে?
ইসরায়েলে ইরানের গুপ্তচর নেটওয়ার্ক, এক নীরব যুদ্ধ। সারা বিশ্ব ইসরায়েলের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক যেমন মোসাদ ও সিনবেত এর খ্যাতি সম্পর্কে ওয়াকিবহাল। তাদের অভিযানে সাফল্য নিয়ে প্রতিনিয়ত খবর ছাপা হয় সংবাদপত্রে, দেখানো হয় টেলিভিশনে, এমনকি নির্মিত হয় চলচ্চিত্র। ইসরায়েলিরা খোলাখুলি তাদের গোয়েন্দা সংস্থার সক্ষমতার গুণগান গেয়ে থাকে, কিন্তু পর্দার আড়ালে ঠিক উল্টো পথে চলছে আরেক যুদ্ধ, ইরানের নীরব ছায়াযুদ্ধ, যা তেল আবিবের হৃৎপিণ্ডে কম্পন ধরিয়ে দিয়েছে। অবাক করার মতো হলেও ইরানের গুপ্তচরদের জালে সয়লাব হয়ে উঠেছে ইসরায়েল, আর এই গুপ্তচর বৃত্তিতে ব্যবহার করা হচ্ছে খোদ ইসরায়েলি নাগরিকদের। সম্প্রতি ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ইসরায়েলি নাগরিককে আটকের ঘটনা সামনে আসতেই এই চাঞ্চল্যকর তথ্য আরও স্পষ্ট হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী পুলিশ ও সিনবেতের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে 18 বছর বয়সী এক ছাত্র মোশে আত্তিয়াস মধ্য ইসরায়েলের ইয়াভনে শহরে বাস করত। শুধু সরাসরি যোগাযোগই নয়, ইরানের হয়ে বিভিন্ন গোপন মিশনও পরিচালনা করেছে আত্তিয়াস। যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে এমনটা জেনে আত্তিয়াস এই মিশনে অংশ নিয়েছে, যার প্রধান কারণ ছিল অর্থ উপার্জন। আরও চাঞ্চল্যকর তথ্য হল, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট যখন হৃৎপিণ্ডের চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে ভর্তি ছিলেন, তখন ইরানি অপারেটিভের নির্দেশে এই যুবক হাসপাতালের খুঁটিনাটি তথ্য সরবরাহ করেছে। এছাড়াও আত্তিয়াস আরও কয়েকটি অত্যন্ত গোপন মিশনে অংশ নিয়েছিল। এই ঘটনা প্রমাণ করে ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক কতটা গভীরে প্রবেশ করতে পেরেছে। সামরিক বাহিনীর ভেতরে অনুপ্রবেশ, আয়রন ডোমের তথ্য পাচার। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে নিজেদের গোয়েন্দা কার্যক্রম আরও বাড়িয়েছে ইরান। এটি ঠেকাতে বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগে নাগরিকদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ। এমনকি আজীবন কারাবাসের আইনও প্রণয়ন করা হয়েছে, কিন্তু নেতানিয়াহু সরকার এতে বিন্দুমাত্র সুফল পায়নি। সাধারণ জনগণের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যরাও গুপ্তচর বৃত্তিতে জড়িয়ে পড়ছে, যা ইসরায়েলের জন্য এক চরম দুশ্চিন্তার কারণ। গত জানুয়ারিতে দেশটির পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিনবেত 2 ইসরায়েলি সেনাকে আটক করেছে। অভিযোগ উঠেছে এই 2 সেনা অর্থের বিনিময়ে দীর্ঘদিন ধরে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত ছিল। এদের মধ্যে প্রধান অভিযুক্ত ইউরি এলিয়াস, যিনি ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়রন ডোম ইউনিটে কর্মরত ছিল। 21 বছর বয়সী এই সেনা ইসরায়েলের বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির তথ্য ইরানি হ্যান্ডলারদের সরবরাহ করছিল। ইউরির কাছ থেকে জব্দ করা হয়েছে বেশ কিছু আলামত, যার মধ্যে এরিয়াল ডিফেন্স সিস্টেমের ভিডিও রয়েছে। ইউরিকে জিজ্ঞাসাবাদের পর জর্জি অ্যান্ড্রেস নামের আরেক সেনাকে আটক করা হয়। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইউরি ইরানি এজেন্টদের কাছ থেকে $2,500 পেয়েছিল, আর জর্জিকে দেওয়া হয়েছিল মাত্র $50। এই সামান্য অর্থের লোভে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক তথ্যের পাচার ইসরায়েলের জন্য এক বিশাল ধাক্কা। 2024 সালের ডিসেম্বরে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে প্রায় 30 জন ইসরায়েলিকে আটক করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিল ইহুদি ধর্মাবলম্বী। জিজ্ঞাসাবাদের পর জানা যায় বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোট কাজ দেওয়ার মাধ্যমে ইসরায়েলিদের নিয়োগ দেওয়া হতো। ধীরে ধীরে এই ছোট কাজগুলোই গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং গুপ্ত হত্যার মতো বড় অপরাধে পরিণত হতো। এরও 2 মাস আগে 7 ইসরায়েলিকে আটক করে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল নেভাটিম ও রামাত ইয়ারবেসের মতো আইডিএফ এর সামরিক ঘাঁটির তথ্য সংগ্রহ এবং ছবি তুলে তা বিদেশি এজেন্টদের কাছে পাচার করেছে। এর কিছুদিন পরই বিস্ময়করভাবে এই ঘাঁটি দুটিতে হামলা চালায় ইরান ও হিজবুল্লাহ। এই ঘটনাগুলো স্পষ্ট ইঙ্গিত দেয় যে ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক ইসরায়েলের সামরিক স্থাপনার গভীরেও প্রবেশ করতে সক্ষম। ইরানের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা রয়েছে, যার মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হিসেবে পরিচিত কুদস ফোর্স বা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা শাখা। ইসরায়েলের অভ্যন্তরে এই ধরনের গভীর অনুপ্রবেশ তেহরানের সক্ষমতার এক নতুন দিক উন্মোচন করছে, যা তেল আবিবের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান ইসরায়েল উত্তেজনা, পারমাণবিক চুক্তি নিয়ে টানাটানি, সামরিক হুমকি পাল্টা হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তির পথে এগোচ্ছেন, কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট করে দিয়েছেন, ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখতে আমরা প্রস্তুত। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো হামলার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। ইসরায়েলের হুমকি, আমরা আক্রমণ করতে প্রস্তুত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তির কাছাকাছি চলে আসছেন বলে খবর বেরিয়েছে, ঠিক তখনই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস আইডিএফ এর হাইকমান্ডের সাথে কথা বলার সময় আবার হুমকি দিয়েছেন যে ইসরায়েল তেহরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার জন্য প্রস্তুত। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস সেনা কর্মকর্তাদের সাথে বৈঠকে জানিয়েছেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চললেও ইসরায়েল স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। গত অক্টোবরে ইরানের S-300 মিসাইল সিস্টেম ধ্বংসের ঘটনাকে ইঙ্গিত করে বলেছেন, আমাদের সামরিক ক্ষমতা আগের চেয়ে বেশি শক্তিশালী। কিন্তু জেরুজালেম পোস্টের সূত্র মতে ট্রাম্প ইসরায়েলকে ইরানে হামলা করতে নিষেধ করছেন যাতে নতুন চুক্তি বাধাগ্রস্ত না হয়। ইরানের জবাব, হামলা মানেই যুদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোশ্যাল মিডিয়ায় এক কড়া বার্তায় বলেছেন, ইসরায়েলের হুমকি বাস্তবতা বিবর্জিত। আমরা কখনোই পারমাণবিক অস্ত্র চাইনি। ইরানের শীর্ষ কূটনীতিকের বিবৃতি সম্পূর্ণরূপে এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেন, ইরান কি করতে পারবে বা পারবে না সে বিষয়ে ইসরায়েলের কল্পনা এতটাই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন যে এর কোনো উত্তর দেওয়ারও প্রয়োজন নেই। তিনি আরো বলেন, আজ অবাক হওয়ার মতো বিষয় হলো নেতানিয়াহু কত নির্লজ্জভাবে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কি করতে পারবেন আর কি করতে পারবেন না তা নির্ধারণ করতে চাইছেন। তিনি আরো অভিযোগ করেন, ব্যর্থ বাইডেন দলের নেতানিয়াহুর মিত্ররা যারা ইরানের সাথে কোনো চুক্তি করতে ব্যর্থ হয়েছে, এখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনাকে আরেকটি পুরনো পারমাণবিক চুক্তি JCPOA বলে ভুলভাবে উপস্থাপন করছে। আরাকচি এরপর স্পষ্ট ভাষায় বলেন, ইরান যথেষ্ট শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। তাদের ওপর বাইরের কোনো বিদেশি শক্তির নির্দেশনা চাপাতে দেয়া হবে না। তাদের নীতিতে নাশকতার যে কোনো চেষ্টাকে তারা প্রতিহত করবে। আমরা কেবল আশা করতে পারি আমাদের মার্কিন প্রতিপক্ষরাও এই অবস্থানে অবিচল থাকবে। তিনি আরো যোগ করেন, অনেক ইরানি এখন আর মনে করে না যে আগের JCPOA যথেষ্ট। তারা বাস্তবিক লাভ আশা করে। নেতানিয়াহুর মিত্ররা যা বলুক বা করুক, এই বাস্তবতা বদলাবে না। পরিশেষে তিনি বলেন, কোনো সামরিক বিকল্প নেই, কোনো সামরিক সমাধানও নেই। যে কোনো হামলা হলে তার তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়া হবে। ট্রাম্পের চুক্তির খেলা, সমাধান আসছে। ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন তিনি নিশ্চিত যে ইরানের সাথে একটি চুক্তি হবে। কেন এই উত্তেজনা? ইসরায়েলের ভয়, ইরান পারমাণবিক শক্তি পেলে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য কমবে। ইরানের অবস্থান, তেহরান দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা দেশগুলো বিশ্বাস করে না। মার্কিন দ্বিধা, ট্রাম্প চুক্তি চান কিন্তু ইসরায়েলের লবির চাপে সামরিক অপশনও খোলা রাখছেন। ইসরায়েলি চাপ উপেক্ষা করে দুর্বার গতিতে পারমাণবিক অভিযাত্রায় ইরান, এক স্রোতের মতো অবিরাম, এক বজ্রধ্বনির মতো অবিশ্রান্ত। ইরান এগিয়ে চলেছে পারমাণবিক ভাগ্যের মহাপথে। পথে আছে প্রতিবন্ধকতা, পাশে আছে বিরুদ্ধ কণ্ঠের শানিত শব্দ, কিন্তু ইরান সাহসের অগ্নিশিখায় জ্বলতে থাকা এক জাতি, নত হয়নি, নত হবে না। ওয়াশিংটনের ছায়াতলে চলা পরোক্ষ কথোপকথনে ইরান ঘোষণা করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধি আমাদের অধিকার। তাদের দাবি পরিষ্কার, অর্থবহ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কোনো চুক্তি নয়। এ এক দাবির ঝড় যা মাথা তুলে দাঁড়িয়েছে শান্ত কূটনীতির নদীখাতের বিপরীতে। সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যেন বজ্রবাণীর মতো উচ্চারণ করলেন, আমাদের রেড লাইন স্পষ্ট, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার, এর বাইরে ইরানের কোনো কথা নেই। এ যেন যুদ্ধের আগে শেষ নিঃশ্বাস টেনে নেওয়া শপথ। 3 দফা আলোচনার নিঃশব্দ উত্তাপের মধ্যেও ইরান মাথা নত করেনি। তারা ঘোষণা করেছে, এই অধিকার প্রশ্নাতীত, এখানে কোনো আপোষের শব্দ নেই, নেই কোনো নতি স্বীকার। মজলিসের সম্মুখে দাঁড়িয়ে রাজনৈতিক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভানচি দৃঢ় কণ্ঠে বললেন, শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অসম্ভব, আমাদের প্রতিরক্ষা শক্তি অপরিবর্তনীয়, আঞ্চলিক প্রভাব প্রশ্নেরও বাইরে। এদিকে আরব সাগরের পার থেকে ইসরায়েলের কণ্ঠে শোনা যায় আতঙ্কের পদধ্বনি। তাদের দাবি, ইরানকে এখনই থামাতে হবে, নতুবা তারা পারমাণবিক বোমার দিকে এগিয়ে যাবে। এক শঙ্কার হাওয়া ছড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বললেন, যে কোনো মূল্যে ইরানকে থামাতে হবে। তিনি ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলাপের প্রসঙ্গ টেনে ইঙ্গিত দিলেন, ইসরায়েল বন্ধুর কাঁধে ভর করে চলতে পারে, তবে শেষ পর্যন্ত তাদের রক্ষার দায়িত্ব তাদের। জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কারো মুখাপেক্ষী হবে না।
হঠাৎই নাটকের মোড় ঘুরে যায়। ওমানের মধ্যস্থতায় যতটুকু আলোচনার অগ্রগতি হয়েছিল, নেতানিয়াহু তা যেন এক নিমিষেই ধূলিসাৎ করে দিলেন। লিবিয়ার উদাহরণ টেনে স্পষ্ট জানালেন, পুরোপুরি কর্মসূচি ধ্বংস না করলে কোনো সমঝোতা নয়। এদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেন ঝড়ের পূর্বাভাস দিয়ে দিলেন। আমাদের অভ্যন্তরীণ নীতিতে কোনো বহিরাগত চাপ চলবে না। তার কণ্ঠে ছিল অদম্য দৃঢ়তা, তার চোখে যেন ছিল অনিবার্য যুদ্ধের আভাস। তিনি স্পষ্ট করলেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তার জবাব হবে অত্যন্ত কঠোর। আরাকচির কণ্ঠে আরেকটি চ্যালেঞ্জ। তিনি বলেন, ট্রাম্পের উপর ইসরায়েলের অস্বাভাবিক প্রভাব কূটনীতির জন্য অশুভ সংকেত। এ যেন আলোচনার টেবিল থেকে যুদ্ধের ময়দানে ছোড়া এক আগুনের ফুলকি। আর তাই উত্তপ্ত বালু, উত্তপ্ত বাতাস, উত্তপ্ত হৃদয় সবকিছু মিলিয়ে গড়ে উঠেছে এক অনিবার্য মঞ্চ। একদিকে ইসরায়েল দিচ্ছে সামরিক হুমকি, অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনো শেষ ভরসার মতো কূটনৈতিক সমাধান খুঁজছে। তবু ইরান তার পুরনো ইতিহাসের মতোই আজও গাইছে প্রতিরোধের অমর গান। আমরা নত হব না, আমরা থামব না, আমাদের ভাগ্য আমরা নিজেরাই লিখব। কেন লেজার অস্ত্রে এত আগ্রহী ইরান? পৃথিবীর ভবিষ্যৎ যুদ্ধ কি হবে আলো দিয়ে? ইরান বলছে, হ্যাঁ, প্রস্তুতি তাদের শেষ পর্যায়ে। বিশ্ব রাজনীতির মাঠে যখন পারমাণবিক বোমার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘিরেই সব আলোচনার কেন্দ্রে, তখন ইরান একেবারে নীরবে এক নতুন যুগের সূচনা করছে লেজার অস্ত্র প্রযুক্তিতে। একসময় যেটা ছিল শুধু সায়েন্স ফিকশনের কল্পকথা, সেটা আজ ইরানের বাস্তবতা। আর এই বাস্তবতা শুধু দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে বদলে দিচ্ছে না, বরং গোটা অঞ্চলের কৌশলগত মানচিত্রে ঝড় তুলছে। লেজার অস্ত্র কি? লেজার অর্থাৎ আলো নির্ভর শক্তিশালী অস্ত্র। এর পুরো নাম ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা AEW। সাধারণ বুলেট বা মিসাইলের মতো নয় এটি। এটা এক ধরনের অত্যন্ত শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যা নির্দিষ্ট লক্ষ্যে তাপ সৃষ্টি করে ধাতব বস্তু বা ড্রোনকে গলিয়ে দিতে পারে। গোলা বারুদের প্রয়োজন হয় না, শত্রু কিছু বুঝে ওঠার আগে আঘাত হানে অত্যন্ত নিঃশব্দে, নিখুঁতভাবে, অত্যন্ত দ্রুত, শব্দ ছাড়াই। এই প্রযুক্তিতে ব্যবহার করা হয় অত্যাধুনিক সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, সলিড স্টেট ফাইবার লেজার, বিম কম্বাইনিং সিস্টেম ও স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল। খরচ কম, কার্যকারিতা বেশি, আর এতেই ইরানের আগ্রহ বেড়েছে বহুগুণ। ইরানের যাত্রা কোথা থেকে? ইরান লেজার প্রযুক্তিতে যাত্রা শুরু করে অনেক আগে, 1970-এর দশকে। তখন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার অধীনে গড়ে তোলা হয় লেজার গবেষণা কেন্দ্র। শুরু হয় গ্যাস লেজার, সেমিকন্ডাক্টর লেজার এবং ইন্ডাস্ট্রিয়াল লেজার নিয়ে গবেষণা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অগ্রগতি অব্যাহত থাকে। 2017 সালে প্রথমবার আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেয় ইরান। 2020 সালে সফলভাবে পরীক্ষা করে 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র। আর 2022 সালে তারা পরীক্ষা করে বিনা নামের এক লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র। এতে বোঝা যায় ইরান শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণেও লেজার প্রযুক্তিকে সংযুক্ত করছে। সাইলেন্ট হান্টার ও সুরুজ দুইটি লেজার প্রতিরক্ষা সিস্টেম ইরানের গর্ব। সাইলেন্ট হান্টার ও সুরুজ। সাইলেন্ট হান্টার তৈরি হয়েছে চীনের পলিটেকনোলজিসের সঙ্গে যৌথভাবে। এর শক্তি 20 থেকে 30 কিলোওয়াট এবং 2 থেকে 4 কিলোমিটার পর্যন্ত কার্যকর। মূলত ছোট ড্রোন, নজরদারি UAV ও FPV ড্রোন ধ্বংসে ব্যবহৃত হয়। এটিতে রয়েছে AESA রাডার, অপটিক্যাল ট্র্যাকিং সেন্সর এবং নিঃশব্দ হামলার ক্ষমতা। অন্যদিকে সুরুজ সম্পূর্ণভাবে ইরানের তৈরি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। জানুয়ারি 2025-এ প্রথমবারের মতো এক বিশাল সামরিক মহড়ায় এটি ব্যবহৃত হয়। মূল লক্ষ্য ছিল আকাশপথে শত্রু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে সংবেদনশীল অবকাঠামো রক্ষা। সুবিধা কি, সীমাবদ্ধতা কোথায়? এই অস্ত্রের প্রধান সুবিধা হলো অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়ার সময় না দিয়েই ধ্বংস করে ফেলে লক্ষ্যবস্তু। গোলা বারুদের দরকার নেই, ফলে খরচও অনেক কম। শব্দহীন, ফলে হঠাৎ আক্রমণের সুবিধা। একবার চার্জে অনেকবার ফায়ার করা যায়, পুনরায় লোডের দরকার পড়ে না। তবে সীমাবদ্ধতাও আছে। আবহাওয়ার উপর নির্ভরশীল, বৃষ্টি, কুয়াশা বা ধোঁয়ার কারণে কার্যকারিতা কমে যায়। দূরের টার্গেট ধ্বংসে এখনো সীমাবদ্ধতা রয়েছে। পরিচালনার জন্য দরকার হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ ব্যবস্থা। কেন এই পথে হাঁটছে ইরান? ইরানের এই অগ্রগতি কেবল প্রযুক্তির নয়, বরং কৌশলগত। আমেরিকা, ইসরায়েল এবং উপসাগরীয় প্রতিপক্ষদের মোকাবেলায় এটি এখন এক গোপন অস্ত্র। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ড্রোন ব্যবহার করে হামলা চালায়। সেই হামলা প্রতিহত করতে ইরানের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে জবাব দিচ্ছে। এতে যুদ্ধের খরচ কমছে, পাল্টা আঘাত সহজ হচ্ছে এবং সর্বোপরি আত্মরক্ষার এক আধুনিক ও সাশ্রয়ী পদ্ধতি তৈরি হচ্ছে।
নিষেধাজ্ঞা আর চাপে কিভাবে এগোচ্ছে ইরান? বহু বছরের নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপে থেকেও ইরান থেমে থাকেনি, বরং চীন, রাশিয়ার মতো দেশের সঙ্গে প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে তারা এই খাতে ব্যাপক উন্নতি করেছে। শুধু আঞ্চলিক শক্তি নয়, ইরান এখন হয়ে উঠছে এক আন্তর্জাতিক প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি। তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী, গবেষণাগার, পরীক্ষামূলক ব্যবহার সব মিলিয়ে ইরান এখন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত। শুধু যুদ্ধ নয়, শান্তির পথেও লেজার প্রযুক্তি শুধু যুদ্ধক্ষেত্রে নয়, চিকিৎসা, শিল্প, পরিবেশ, জ্বালানি এই 4টি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ইরান এই বিষয়গুলোতেও জোর দিচ্ছে। তারা চায় এই প্রযুক্তিকে ডুয়াল ইউজ হিসেবে ব্যবহার করে নিজের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে। বিশ্লেষকদের মতে ইরানের এই লেজার অস্ত্র প্রযুক্তি এক নীরব বিপ্লব এনে দিয়েছে। পারমাণবিক অস্ত্র বা বড় ক্ষেপণাস্ত্রের যুগে আলো দিয়ে যুদ্ধ করার ক্ষমতা আসলে এক নতুন মাত্রা। এটা শুধু ইরানকে নয়, পুরো বিশ্বের প্রতিরক্ষা সমীকরণকেও বদলে দিচ্ছে। লেজার প্রযুক্তির এই যাত্রা সামনে যুদ্ধের কৌশল কি হবে তা নিয়েও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকণায় যখন সূর্যাস্ত যায়, তখন রক্তিমালয় জেগে ওঠে এক প্রশ্ন: এই অঞ্চলে কি কখনো শান্তি আসবে, নাকি প্রতিবারই নতুন যুদ্ধের অঙ্কুরে শাসন করবে আগুন? ইতিহাস তার চেনা পথে হাঁটছে। ঘড়ির কাঁটা যেন আবার সেই পুরনো রক্তাক্ত ক্ষণে ফিরে যাচ্ছে, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে, আর ইসরায়েল তাদের কাঁধের উপর চিন্তার পাহাড় নিয়ে দুশ্চিন্তার সাগরে। ইসরায়েল জানে সামনের ঝড় নিছক হাওয়া নয়, কারণ তেহরান এখন আর শুধু গল্পের নাম নয়, এটা এক বাস্তব পরাশক্তি, যার কণ্ঠে গর্জে ওঠে পারস্যের গর্ব, শিরায় বহে শাহাব, ফাতেহ আর খাইবার ক্ষেপণাস্ত্রের জ্বলন্ত প্রতিজ্ঞা। ইসরায়েলি বিমান ঘাঁটিগুলো রূপ নেয় যুদ্ধে পরিণত অনুশীলনের মাঠে। তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার অনুকরণে বিশাল মহড়া চালায়। বিমান উঠেছে, সাইরেন বাজছে, আকাশে চক্কর দিচ্ছে এক সম্ভাব্য যুদ্ধের ভয়াল প্রতিচ্ছবি। এই মহড়া কেউ বলে আত্মরক্ষার প্রয়াস, কেউ বলে যুদ্ধের প্রস্তুতি, কিন্তু বাস্তবতা এটাই, ইসরায়েল মনে করছে তেহরানের আগুন আর অনেক দূরে নয়। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা কিছুটা এগোলেও তাতে একেবারেই সন্তুষ্ট নয় ইসরায়েল, বরং তারা বিস্মিত এবং উদ্বিগ্ন। আর সেই উদ্বেগ থেকেই ইসরায়েলি বিমান বাহিনী IAF মহড়া চালিয়েছে, যেখানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার অনুকরণ করা হয়েছে। ইরান গত বছর এপ্রিল এবং অক্টোবরে সরাসরি ইসরায়েলি বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছিল। তাদের ক্ষেপণাস্ত্র উড়ে এসেছিল যেন আগুনের বার্তা, যেন পারস্যের কবিতা, যেন শাহনামার নতুন অধ্যায়। ইসরায়েল বলছে ইরান যদি আবার বড় হামলা চালায়, যেমন তারা এর আগে অপারেশন ট্রু প্রমিস 1 ও 2 এর সময় করেছিল, তাহলে তার জন্য প্রস্তুত থাকতেই এই মহড়া। তারা আশঙ্কা করছে এমন আরেকটি বড় আক্রমণ সামনে অপেক্ষা করছে। এই খবর জানিয়েছে সম্প্রচার সংস্থা কান। প্রতিবেদন বলছে এই মহড়া মূলত ইরানের সম্ভাব্য বড় সড় হামলার অনুকরণে করা হয়েছে। বিশেষ করে ইসরায়েলের বিমান ঘাঁটিগুলোতে এমন আক্রমণ হলে তার মোকাবেলা কেমন হবে সেটি পরীক্ষা করাই ছিল এই মহড়ার উদ্দেশ্য। এমন প্রেক্ষাপটে বসছে ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার পারমাণবিক আলোচনা। এই আলোচনা যেন এক সুতার টান, একদিকে কূটনীতির আশা, অন্যদিকে পারমাণবিক ছায়ার ভয়। এই আলোচনায় অংশ নিচ্ছে দুই পুরনো প্রতিপক্ষ। 2015 সালে যাদের মাঝে একবার শান্তির ছায়া নেমেছিল, সেই স্মৃতি আজ ম্লান। কারণ এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দুই পক্ষের মধ্যে গভীর মতবিরোধ রয়ে গেছে। ইসরায়েলের শঙ্কা, ইসরায়েলের বিশ্বাস, এই আলোচনায় ব্যর্থ হলে ইরান এমন এক পথে এগিয়ে যাবে যেখান থেকে ফেরার আর উপায় থাকবে না। তারা আশঙ্কা করছে পারমাণবিক অস্ত্রের অধিকারী একটি ইরান মানে ইসরায়েলের অস্তিত্বই চ্যালেঞ্জের মুখে। আর ইরান, তারা জানে যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে রেখে বিশ্বে একতরফা আধিপত্য চালাতে চায়। তারা জানে পশ্চিমারা কখনো চায় না পারস্যের ছেলে মাথা তুলে দাঁড়া। তবে এই ইরান 1953 এর ইরান নয়। এখন তারা নিজের ক্ষেপণাস্ত্র তৈরি করে, নিজের প্ল্যান বানায়, নিজের ভাগ্য লেখে। তারা জানে আমেরিকা শুধু আলোচনায় বসে না, প্রয়োজনে ঘায়েলও করে। দুই পথ, দুই ভবিষ্যৎ। এই মুহূর্তে আলোচনার সফলতা অথবা ব্যর্থতা শুধু দুটি দেশের সম্পর্ক নির্ধারণ করছে না, এটা নির্ধারণ করছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বিশ্ব রাজনীতির ছন্দ, এমনকি এক নতুন যুদ্ধের সম্ভাব্য সূত্রপাত।
ইসরায়েলি বিমান বাহিনীর মহড়া তাই নিছক সামরিক মহড়া নয়, এটা এক ঘোষণা তেল আবিবের তৈরি। যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোয় তবে ইসরায়েল কেবল পেছনে বসে থাকবে না, কিন্তু ইরানও জানিয়ে দিয়েছে যুদ্ধ চাইলে যুদ্ধ, প্রতিরোধ চাইলে প্রতিরোধ। তাদের আকাশে উঠছে ড্রোন, তাদের ক্ষেপণাস্ত্র আজ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রযুক্তির নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলে ইরানে সামরিক হামলার জন্য ইসরায়েল ও আমেরিকার যৌথ পরিকল্পনা স্থগিত করেছেন। ইসরায়েল এই তথ্য ফাঁস হওয়াকে ইরানের ওপর চাপ তৈরির একটি কৌশল হিসেবে ব্যাখ্যা করেছে। তাদের মতে এটি ইরানকে পারমাণবিক চুক্তির দিকে ঠেলে দেওয়ার একটি কূটনৈতিক প্রচেষ্টা। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝখানে গোটা দুনিয়া তাকিয়ে আছে এক শান্তিপূর্ণ সমাধানের দিকে। ঘড়ির কাঁটা এগোয় ধ্বংসের দিকে। ইরানের পরমাণু কেন্দ্রে হামলার ছক, কিন্তু তেহরানের হৃদয় তপ্ত আগ্নেয়গিরি। তারা প্রস্তুতি নিচ্ছে, তারা ছক আঁকছে, তারা আকাশে আগুন ছুড়তে চায় ইরানের বুকে। হ্যাঁ, ইসরায়েল যেন এক মরিয়া দেশ, যার চোখে ঘুম নেই, যার মন জ্বলছে। তারা ইঙ্গিত দিয়েছে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা হতে পারে যে কোনো সময়। বার্তা সংস্থা রয়টার্স জানায় শনিবার এক বিস্ফোরক প্রতিবেদন, যেখানে ধ্বংসের পদধ্বনি শোনা যায়, যেখানে ইরানের ছায়ায় কাঁপে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন এই কর্মসূচি মুছে ফেলতেই হবে, কূটনীতি নয়, চাই ধ্বংস। ইসরায়েলের বিশ্বাস সীমিত সামরিক হামলায় ঠেকাতে পারে ইরানকে, কিন্তু ইরানকে মাথা নিচু করে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানান যুক্তরাষ্ট্র এখনো অনিচ্ছুক। ট্রাম্প জানিয়ে দিয়েছেন তেহরানের বিরুদ্ধে আপাতত সামরিক পথ নয়। তবু ইসরায়েল একা লড়ার প্রস্তুতিতে। তারা পেশ করেছে হামলার নকশা হোয়াইট হাউসের দরবারে বারবার। তাদের কিছু পরিকল্পনায় সময় নির্ধারিত। বসন্তের শেষ অথবা গ্রীষ্মের শুরু। হামলার ধরনও নানা রকম, আকাশপথে বোমা, ভূমিতে কমান্ডো, সম্ভবত একযোগে ধ্বংস। বিশ্লেষকরা বলছেন এই হামলার উদ্দেশ্য নয় চূড়ান্ত বিজয়, উদ্দেশ্য ইরানকে কয়েক মাস, হয়তো 1 বছর পিছিয়ে দেয়া। তবে তাতে কাঁপবে বন্ধুত্বের ভিত। ওয়াশিংটন তেল আবিবের সম্পর্কেও পড়বে চির। আলোচনা, কূটনীতি সব মিলিয়ে পরিস্থিতি যেন উত্তাল নদী। হোয়াইট হাউসের ভেতর এক বৈঠকে নেতানিয়াহুর চোখে আগুন, ট্রাম্পের কণ্ঠে ঠান্ডা হাওয়া। আমরা কূটনৈতিক পথ চাই, আঘাত নয়, আপাতত নয়। তবুও ইসরায়েলের আশাবাদ সীমিত এক হামলা যুক্তরাষ্ট্রের ছায়া সমর্থনে সম্ভব। তাদের এখনো সিদ্ধান্ত চূড়ান্ত নয়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেন হামলা হবে কিনা এখনো ঠিক হয়নি, কিন্তু যদি হয় বিশ্ব ইতিহাস থমকে দাঁড়াবে। অন্যদিকে তেহরান তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। একজন ইরানি নিরাপত্তা কর্মকর্তা জানালেন আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে, ইসরায়েল বড় আঘাতের পরিকল্পনা করছে। আমরাও প্রস্তুত। প্রত্যাঘাত হবে বজ্রপাতের মতো, জবাব হবে কঠোর, অপ্রতিরোধ্য। রয়টার্স আরো জানায় গত বছর ইসরায়েল তাদের পরিকল্পনার কিছু অংশ বাইডেন প্রশাসনের কাছে তুলে ধরেছিল। তখন নেতানিয়াহু আহ্বান জানিয়েছিলেন আমাদের বিমান হামলায় নেতৃত্ব দিন, কিন্তু ওয়াশিংটনের উত্তর ছিল না। তবুও আগুন নেভেনি, শুধু তার রং বদলেছে। আজ এই টানটান উত্তেজনার মধ্যে বিশ্ব চেয়ে আছে 2 প্রশ্নে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় কি আসবে অগ্রগতি, আর ইসরায়েল তারা কি করবে এরপর? তেহরান জানে তাদের মাটি শুধু ভূখণ্ড নয়, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু প্রকল্প নয়, তা এক আত্মমর্যাদা, এক জাতির প্রতিরোধ। আর যদি আঘাত আসে তাহলে জবাব হবে ইতিহাসের এক রক্তাক্ত কবিতা, যার প্রতিটি চরণে লেখা থাকবে ইরানের অগ্নিসম প্রতিজ্ঞা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।